বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটের যে হিস্ট্রিটা খুব সংক্ষেপে মূল্যায়ন করার বিষয় না। কারণ আমাদের দেশটা তো আসলে মাল্টি থিঙ্কিংয়ের একটা জায়গা। এখানে এই দেশটাতে ভারতের স্বার্থ আছে, চীন পাকিস্তানের স্বার্থ আছে, বহির্বিশ্বের বড় অর্থনৈতিক রাষ্ট্রগুলোর স্বার্থ আছে। আমাদের দেশের মানুষদের চিন্তাধারা মনোবৃত্তি নিয়ন্ত্রণ মূলত তারা করে। আমাদের দেশে বিএনপি তো শুধু বিএনপি না, আর জামাত তো শুধু জামাত না, এটার অনেকগুলো অনুষঙ্গ এখানে কাজ করে। বেসিক্যালি আপনি যদি বলেন বিরোধের হেতু কি, বিরোধের হেতু আমাদের এখানে বিরোধ করার জন্য খুব বেশি হেতু লাগে না। কেন লাগে না আমি বলি, সেটা হলো বাংলাদেশের জামাত ইসলামী, ধরেন সাইদি সাহেবের দল, আল্লামা সাইদির দল ভারতের তাবেদারি করবে, এটা কি ভাবা যায়? বলেন, ভাবা যায়? শহীদ জিয়ার বিএনপি ভারতের সেবাদাস হবে, এটাকে কল্পনা করা যায়? স্বপ্নেও ভাবা যায় না। যদি শহীদ জিয়া ভারতের দালালি করতেন, আল্লামা সাইদিরা ভারতের তাবেদারি করতেন, ওনাদেরকে শহীদ হইতে হইতো না? শহীদ হইতে হইতো? একটা সহজ সিম্পল প্রশ্ন। আপনি দেখেন, কিন্তু ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সাংস্কৃতিগত, তাদের বাণিজ্যের বিশাল একটা বাজার আমাদের এখানে। তো তাদের একটা তাবেদার গোষ্ঠী তাদের লাগবে না ভাই? আমরা আমাদের একটা রাষ্ট্র হিসেবে আমরাও চাইব না পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের একটা অবস্থান? কিন্তু ভারতের অবস্থান তৈরির সিস্টেমটা সৎ না। কারণ আমরা যেভাবে ভারতের সকল নাগরিকের সাথে সম্পর্ক তৈরি করতে চাই, ভারত কিন্তু সে পথে না গিয়ে তারা একটা দলের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। একটা দল শেষ, এখন তাদের আর বিকল্প পথ নেই, তারা এখন আরেকটা কাউকে তাদের পাশে রাখার জন্য চেষ্টা করবে। তবে সেটা গোটা বিএনপিকে সম্ভব হবে না, গোটা জামাতকেও সম্ভব হবে না। কেন সম্ভব হবে না এ প্রশ্ন যদি করেন, আমাদের প্রত্যেকটা শিশু জন্মের সময় সে হয়তো মুসলিম নলি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে। মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের দেশের ম্যাক্সিমাম শিশু তো মুসলিম। তারা ধর্মীয়ভাবে ইসলামী সেন্টিমেন্টের ব্লাড থেকে অন ইসলামী চিন্তাধারার বৈরী মনোভাব নিয়ে তৈরি হয়। তো যে শিশুটা জন্মের পর থেকে তার ধর্মের বৈরী তার মনোভাব নিয়ে তৈরি হয়, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে তৈরি হয়, সেখানে একটা রাষ্ট্র রাতারাতি সেন্টিমেন্ট চেঞ্জ করে হিরো হয়ে যাবে, একদম বন্ধু হয়ে যাবে, এটা তো সম্ভব না। সেটা একটা অবস্থানে গেলে একটা শিশু সে তখন সমন্বয় করে, কিন্তু সমন্বয় করার জ্ঞান, সমন্বয় করার ওজন তো সকল ব্যক্তি সমান নয়, তাই না? তো আমার হলো যে, আমার অবজারভেশন হচ্ছে যে ইন্ডিয়া আওয়ামী লীগকে যেভাবে সহযোগী হিসেবে পেয়েছিল, বিএনপিকে ওই অর্থে পায়নি। আর বিএনপিকেও তারা আস্থায় রাখতে পারে না। আস্থায় যদি রাখতে পারতেন, 5 তারিখের আগে বিএনপি অনেকবার গেছে না ইন্ডিয়ায়, তাদেরকে পাত্তা দিয়েছেন? তাদের উপর আস্থা রাখতে পারছে? রাখতে পারেনি। একদম নীল হয়ে যখন আওয়ামী লীগ চলে গেল, তখন তারা তাদের বিকল্প শক্তি কাকে পায় চিন্তা করতেছে। হোল বিএনপিকে তো পায় নাই। যারা ইন্ডিয়ার ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির সাথে যাদের চিন্তা ভাবনা মোটামুটি কাছাকাছি যায়, যারা একটু সমন্বয় করে কিছু 2 পয়সা পাওয়ার জন্য ইন্ডিয়ার গা ঘাসাঘাসি করতেছে, মূলত সেরকম একটা গ্রুপ পেয়েছে। কিন্তু আলটিমেটলি এই গ্রুপটা তো বিএনপিতে টিকবে না। কারণ বিএনপি এটা শহীদ জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল। আর বিএনপি কারা করে? বিএনপি তারা করে যারা পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ে
আলেম ওলামাকে ভালোবাসে, সমাজের ইসলামী রসমগুলোকে ভালোবাসে, যারা এই ভারতের এই একদেশদর্শী মনোভাব, সংকীর্ণ মনোভাব এগুলার যারা সমালোচনা করে তারাই তো বিএনপি করে। যারা ভারতকে আপাতমস্তক ভালোবাসে তারা তো বিএনপি করে না ভাই। তো এদের সংখ্যা তো বিএনপিতে বেশি। তো এরা যদি এই বিএনপি করে, গুটি কয়েক মানুষ যারা বিএনপিতে বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সময়ে বাম ব্লক থেকে এসেছে, তাদের পরিবারের সন্তানগুলোর মেন্টালিটি, চিন্তাভাবনা অনেকটা এই আওয়ামী বা বাম ব্লকের মানসিকতার কাছাকাছি। তো ওদেরকে দিয়ে, ওদের সংখ্যা তো বেশি না, ওদেরকে দিয়ে বিএনপিতে একদম রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসবে ইন্ডিয়া, এটা কখনো সম্ভব না। বরং এদেরকে একটা সময় বিএনপির ভিতরের মানুষগুলাই এদেরকে কী করবে, অবাঞ্ছিত ঘোষণা করে দেবে। তো এই জন্য এই দেশে যারা ডান ব্লকের মানুষ এই ওগুলো নিয়ে টেনশন করে না। এখন বিএনপি জামাতের বিরুদ্ধে হেতু হলো যে মূলত এই জায়গায়, কারণ বিএনপি তার বাম ব্লক কারা তারা চিহ্নিত করতে পারতেছে না, ওই জাতীয় স্টাডি তাদের মধ্যে নাই। বাম ব্লকের কারা কারা মূলত ইন্ডিয়ান স্বার্থকে তাদের স্বার্থের অনুকূল মনে করতেছে, ওই লোকগুলাকে তো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে ওইভাবে ওষুধ দিতে হবে। বিএনপিতে ওইভাবে ওষুধ দেওয়ার মতো, ওইভাবে চিহ্নিত করার মতো আসলে ওই মেন্টালিটি, ওই চিন্তা, ওইটা না, ওরা তো মানে সামনে যাওয়া পারতে হয়। এখন আপনাকে বুঝতে হবে যে দেশ তো একটা চেঞ্জ আসছে, পরিবেশ চেঞ্জ হচ্ছে। এখন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বড় বড় দলগুলো আগে যেভাবে একচেটিয়া আমার বলতে পারত, এখন তো সেটার জায়গা নেই। বাংলাদেশে বর্তমানে 60% যুবক। এই যুবকরা ওরা 5 ওয়াক্তে নামাজ ঠিক মতো না পড়ুক, কিন্তু ইসলামী সেন্টিমেন্ট লালন করতেছে, খেয়াল করছেন? এখন এই লোকগুলা যদি বলে যে এই আগে একটা সময় ছিল রাজাকার বললে সবাই চেতে মেতে রাজাকার মানে এটা অচ্ছুত, এটা আশেপাশে যাওয়া যাবে না। এখন দেখেন যুবকদের কি রেডিক্যাল চেঞ্জ আসছে। ম্যাক্সিমাম যুবকরা বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কেউ বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন স্বৈরাচার যদি বলে তাহলে রাজাকার শব্দটাকে ওরা কীভাবে নিয়েছে? পজিটিভলি নিয়েছে। আগে যেটা ছিল একদম নেগেটিভ সেটাকে এখন পজিটিভলি নিয়েছে না, একদম পজিটিভলি। তো আপনি এই ছেলেগুলা তারা রাজাকার শব্দে এখন যেটা বুঝতেছে, রাজাকার, আগে রাজাকার বাহিনী নিয়মিত বাহিনীর কী করতেন? সহযোগিতা করতেন, সেই জন্য রাজাকার হয়েছে। সরকারের প্রশাসনের নিয়মিত বাহিনীকে তারা সহযোগিতা করতো, সেই জন্য তারা রাজাকার বাহিনী। এখন যুব সমাজ বলতেছে যে যারা দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের সহযোগী তারাই রাজাকার, তার মানে আমি রাজাকার। তাহলে শব্দর সংস্কৃতির কীভাবে রেডিক্যাল চেঞ্জ আসছে দেখেন। তাহলে এখন যারা আগের চিন্তাধারা নাই, আগের ধ্যান ধারণায় রাজাকার শব্দটা লালন পালন করেছে, এগুলো নিয়ে বিজনেস করেছে, এগুলা এই সংস্কৃতি মানে বাজারজাত করে নিজেদের পক্ষে এই লোক বেরিয়েছে, এখন তারা সেই জায়গায় জিরো। এখন কেউ যদি নতুন করে ওই ব্যবসা করতে চায়, হ্যাঁ, তাহলে তারা ধরা খেয়ে যাবে না ভাই। মূলত এই জায়গায় মূল দ্বন্দ্বটা শুরু আসছে সাম্রাজ্যবাদী চাহিদা, সাম্রাজ্যবাদী ইন্টারেস্টের কারণে একটা দ্বন্দ্ব। আরেকটা দ্বন্দ্ব হলো যে এই দেশের মানুষের রুচি, চিন্তা ভাবনা চেঞ্জ এসেছে। তো বললাম তো চেঞ্জ, এটা রেডিক্যাল চেঞ্জ। এই কারণে গিয়ে তারা আগের চিন্তা দেন আমি অনেক বড় দল, আমি মনের সামনে ভালো করবো, আর কেউ ভোট পাবো না, এই জাতীয় চিন্তা করার কারণেই মূলত না। আমি যেটা অবজারভেশন করেছি সেটা হলো যে গত এই কয়েকদিনের আন্দোলনে যেটা জামাত, শিবির এবং এনসিপির যে সমস্ত ওই দলগুলো আছে, এরা নৃশংসতার বিরুদ্ধে ব্যাপক গণ বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু সেখানে সরাসরি বিএনপিকে নাম ধরে একটা বাক্য, একটা শব্দ কোথাও দেখতে পাবেন না, কোথাও পাবেন না। কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রত্যেকটা মিছিলে এই জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়,
এই কথাটা বলেছে। পাকিস্তানের হ্যাঁ, এই পাকিস্তানের পিন্ডি যাওয়ার কথা বলেছে, নানাভাবে জামাতকে করে কথা বলেছে। জামাতের পক্ষ থেকে হ্যাঁ, তো জামাতের পক্ষ থেকে এইভাবে ডাইরেক্ট বিএনপিকে ধরে বলা হয় না, তারা চাঁদাবাজ বলেছে। তো চাঁদাবাজ বলার কারণে যদি কেউ নিজের গায়ে মেখে নেয় তাহলে সেটা তার জামাতের দোষ না। আরেকটা বিষয় এটা ক্লিয়ার একদম, গত বুধবারে যে বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছে মিটফোর্টে হাসপাতালের সামনে, এই ঘটনাটা তো অনেকেই দেখলাম যে এটা সরাসরি আঘাত করে কথা বলেছে। আসলে তো ঘটনাটা কি সত্য, ঘটনাটা যদি একটু জানেন। না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এভাবে কোনো একটা দলকে সরাসরি দায়ী করে এই সমস্ত বিষয়ে বিবৃতি দেওয়া উচিত নয়। তবে এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনা না হওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কিন্তু আপনি যখন ঘটনা ঘটার পরে আপনি যখন বিবৃতি দেবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সো এই মুহূর্তে ইলেকশন চাই, তাহলে বুঝতে হবে যে এটার ভিতর ডাল মে কুচ কালা হয়। এই ঘটনাটা কোনো পাতানো খেলা কিনা, এই সন্দেহটা আসে কিনা। আর নতুন যারা রাজনীতি করতেছে ওরা তো রাজনৈতিকভাবে পাকাপুক্ত না, তো তাদের সামনে যদি এই দৃষ্টিকটু বিষয়গুলোকে নিয়ে আসেন, এটার জন্য একটা অন্যরকম একটা দাবিকে সামনে আনার জন্য এই জাতীয় ঘটনাগুলোকে আপনি ব্যবহার করেন, তাহলে তো একটা বিষয়ে আপনাকে স্মরণ আসছে কিনা, আপনার নলেজ আছে কিনা জানি না, সেটি হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগরে থানা যে বিএনপির পক্ষ থেকে যে থানায় গেরোয়া, এর মধ্যে সজীব যে বর্তমানে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনাকে নিয়ে অনেক কটুবাক্য কথাবার্তা হয়েছিল। বিষয়টা আপনার নলেজ আছে? বিষয়টা এমনই, শুধু এটা তো না, কোনো একটা ঘটনা ঘটলে তার প্রতিবাদ করলে, বিবৃতি দিলে একটা শ্রেণী, আমি বিএনপি বলবো না, একটা শ্রেণী সরাসরি এই সজীব ভুঁইয়া বলেন, জামাত বলেন বা এনসিপি, এর নাম ধরে ধরে তারা সমালোচনা করতেছে। এগুলা এগুলো উচিত নয়। এগুলা করতে গেলে হচ্ছে কি, এগুলা করতে গেলে আপনার এই যে সম্পর্কটা দ্রুত তৈরি হয়ে যাচ্ছে, এটা কাছাকাছি আসবে না। আপনাকে বুঝতে হবে যে বিএনপি তো ফেসিবাদের আন্দোলনের মূলধারা, জামাত তো মূলধারা, এনসিপি তো মূলেই আছে। তাহলে এগুলো তো এক শক্তি। আমরা আমাদের ভিতর কেন মতপার্থক্য করব? আমরা আমাদের বক্তব্য বিবৃতি দেওয়ার সময় আমরা কেন একে অপরের সাথে কথা বলে বক্তব্য বিবৃতিটা দেব না? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রাহ্মণ্যবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, তাদের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে। এটা কারা আমি বলতে চাচ্ছি না নাম ধরে, কিন্তু আপনি বিএনপির ভোট ব্যাংক তো হলো যে ইসলামী শক্তি, আপনি বিএনপির ভোট ব্যাংক তো হলো যে বাংলাদেশি প্রজন্মধারা। আপনি এদেরকে হার্ট করে কথা বলে আপনি কার উপকার করতেছেন? দলের উপকার করতেছেন? হ্যাঁ, ইন্ডিয়ার উপকার করে লাভটা কি আপনার? এখন এই বিষয়গুলোকে অন্তর দিয়ে খুব গভীরে গিয়ে বুঝতে হবে। আপনি যদি এগুলো না বুঝেন, আপনার জন্য রাজনীতি আসে না। তো ভাই, আপনাকে কেউ একজন একটা কথা বলেছে, হ্যাঁ, মিডিয়া থেকে একটা কথা, আপনি দায়িত্বশীল চেতনা, আপনাকে চিন্তা করতে হবে যে এই যে প্রিন্সমূলক কথাটা জামাত ইসলামীর কোনো নির্বাহী কমিটির কোনো সদস্য বলেছে কিনা, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেলা নির্বাহী কমিটি, মহানগর নির্বাহী কমিটি, থানা নির্বাহী কমিটি, থানা সুরা কেউ বলেছে কিনা? তারা তো কেউ বলে নেই। আপনি ফেসবুকের কথা বলে কেন, শুনে কেন জামাতের বিরুদ্ধে কথা বলবেন? তাহলে কি আর কেউটা থাকে? তা তো কেউ থাকে না। আপনি এইগুলোর দ্বারা, আপনি যদি বলেন যে এগুলোর দ্বারা কে বেনিফিশিয়ারি, বেনিফিটেড তো তারা আপনার আমার মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য, বিভাজন তৈরি করে দেওয়ার জন্য যারা এই কাজগুলো করতেছে তারাই তো লাভবান হবে। আপনি তো দিন শেষে আপনি লাভবান হবেন না, তাদের উপকার বেশি হবে। আপনি তো ডেকে এনে তাদেরকে উপকৃত করতেছেন, তাই না? তা আপনি এটা কেন করবেন? এটা বিএনপি, জামাত এবং ডান ব্লকের যারা আছে এদেরকে মাথা খরচ করে রাজনীতি করতে হয়। আমি ধরেন, আমি আমার বাপ সারা জীবন বিএনপি করেছে, বিএনপি ঘরের লোক, কিন্তু আমি বিএনপি করি না। তাই বলে কি আমি ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা লালন করি, ইন্ডিয়ান চিন্তাধারা লালন করি, ইন্ডিয়ান কালচার লালন করি? না তো। আমার বাপের চারিত্রিক প্রভাব পুরোটা আমার উপর আছে না। তা আমি শহীদের দলের বিরুদ্ধে যাব? আমি সাইদি সাহেবের দলের বিরুদ্ধে যাব? ইসলামী
দেন ধারণা যে ইসলামী দল যেগুলোর ভিতরে মতপার্থক্য থাকতে পারে, দিন শেষে তারা এক পাতে খানা খাবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং যারা বাংলাদেশি এই ঐতিহ্য, বাংলাদেশি আদর্শে যারা বিশ্বাস করে, তারা সবাই মিলে একসাথে এক পাতে খানা খাবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। তো এই জন্য আমরা কখনো বিএনপিকে, জামাতকে এবং ওই ইসলামী দলগুলো আলাদা করে দেখি না। কারণ এগুলো হল যে এক শক্তি, ডান ব্লকের শক্তি। এইগুলোর ভিতরে যে সমস্ত বাম ব্লকের মানুষগুলো আমাদেরকে ভুল বুঝাচ্ছে, আমাদেরকে বিভাজন করতে চাই, আমাদেরকে মারামারি লাগিয়ে দিতে চাই, এদেরকে আমাদেরকে চিহ্নিত করে এদেরকে সেট করতে হবে। তাহলে ওদের ভবিষ্যতে ডান ব্লক এখানে থাকবে। ডান ব্লকের লোক তো বাংলাদেশে বেশি, 70% ডান ব্লকের মানুষ আপনার ওই যে লেজে মাথা লাড়ে বলে না, আর 20% বা 15%, 15% ওই যে বাম ব্লক আমাদেরকে লাড়বে, এটা তো হতে পারে না। তো এই জন্য বিএনপি জামাত সবাইকেই এই বিষয় ঐক্য ধরে রাখার জন্য এই বিষয়টাকে রাখতে হবে। আপনি দেখেন ফেসবুকের মধ্যে অনেক ফেক আইডি, যেগুলোর অধিকাংশর আইডির মালিক বিএনপি জামাতের না। এগুলা কারা? আমার নাম আপনার নাম দিয়ে চালাচ্ছে। অবাক করে আমি আমার ফেসবুক আইডি দেখলাম 2-3টা ক্লোন হয়ে গেছে। এগুলো কারা চালাচ্ছে আমি নিজে যাই না। ওরা বিভিন্ন উস্কানি দিচ্ছে, আর আমি বিএনপি জামাত হট হয়ে যাচ্ছি। কেন রে ভাই, এতটুকু মাথা খরচ করবেন না? আর আসছে এআই, আপনি এআই এসে এআই আসছে, আপনি যদি যুগের চাহিদার আলোকে আপনার এলামটাকে, আপনার জ্ঞানটাকে না বাড়ান, আপনার যোগ্যতাটাকে শানিত না করেন, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন। তো মাথা খরচ করে, জ্ঞান খরচ করে রাজনীতিটা করতে হবে বিএনপি জামাত সহ ডান ব্লকের দলগুলোকে। আর যদি না পারে, এখানে ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠবে, ব্রাহ্মণ্যবাদ আবার মাথা চারা দিয়ে উঠবে। আপনার ঘরে আপনি কি হয়ে যাবেন? ফেরারি হয়ে যাবেন। 36 জুলাইয়ের এক লাইনে যদি বলতেন স্মৃতি জানার মতো থাকলে। 36 জুলাই তো হলো যে আমাদের 17 বছরের নির্যাতনের, নিষ্পেষণের একটা ফলস্বরূপ। এটার একক কোনো মালিক নেই। বিএনপি যদি বলে যে এটার মালিক আমি, জামাত যদি বলে যে এটার মালিক, শিবির যদি এটার মালিক আমি, এনসিপি যদি বলে যে এটা আমরা নেতৃত্ব দিচ্ছি, এটা না, বিষয়টা এমন না। এটা 17 বছরের নিষ্পেষণের, নির্যাতনের, নিজের অধিকার, ভোটাধিকার হরণের মানে জ্বালা থেকে, যন্ত্রণা থেকে। একটা ছেলে বলতেছে বুকের মধ্যে অনেক জ্বালা, গুলি কর। আপনার এই আবু সাইদ এবার বুক পেতে দিয়েছে গুলি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে না, সারা বিশ্বের ইতিহাসে এমন আরেকটা ঘটনা আপনি খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। তো এগুলো হলো যে দীর্ঘমেয়াদের নিষ্পেষণের কারণে এই রেজাল্টটা এসেছে। আর ওই যে আমি বলেছিলাম 80% মানুষকে 20% নিয়ন্ত্রণ করতে চায়, এইটা থেকে আপনি একটা জাতিকে দীর্ঘদিন দমিয়ে রেখে নির্যাতন করে, নিষ্পেষণ করে তো আপনি তাকে শাসন করতে পারবেন না। এটা তো বিস্ফোরণ হয়েছে। তো আমরা আমাদের ছেলে সন্তান সবাই এখানে এটার সাথে সম্পৃক্ত ছিলাম, কেউ পিছিয়ে আসেনি। চট্টগ্রাম থেকে আমার সাথে অনেক লোক ঢাকা চলে গেছে আন্দোলনে, অনেক লোক ঢাকা চলে গেছে। আমি তো 5 তারিখের অনেক পরে আসছি ঢাকা থেকে আসি দেখি আমার কথা হয়ে গেছে। এইটা আমাকে আবার নতুন করে উদ্ধার করতে হয়েছে, কথা বোঝার নেই। তো এই হলো কাহিনী। আমরা সবাই এই আন্দোলনের সাথে, এই আদর্শের সাথে অ্যাকোমোডেট সম্পৃক্ত ছিলাম। যখন শুনতেছি যে এই আপনার গণভবন স্বাধীন হয়ে গেছে, আমাদের এই যে মিছিল, তো আমরা তো অনেক পিছনে, মানে চোখের পানি মাছ ধরে রাখতে পারেনি, হারে চোখের কান্না, হারে কান্না। হ্যাঁ, একটা দিন তো সাজায় পড়েছিলাম আমরা অনেকে, এবং সবাই কাঁদতেছে। কিসের কান্না? হাসির, মানে সুখের কান্না। চোখের পানি কেউ বন্ধ করতে পারে না। কত বছর আন্দোলনের ফসল এটা, বোঝা নেই। তো আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। আমি এককভাবে এটার এই ক্রেডিট নেওয়ার প্রয়োজন মনে করি না। আমাদের অনেক স্মৃতি আছে, অনেক বিষয় আছে, সেটা বলতে যাচ্ছি না। না হলে বললেও যে ওই যে উনি এককভাবে, না, সেটা আমি বলবো না, নিতে চাই না। আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, চ্যানেল কর্ণফুলীকে ধন্যবাদ। যেন চ্যানেল কর্ণফুলী মানুষের মনের কথাগুলো যেন মানুষের মনের আয়না হয়ে এই
দেশে এই সমাজে জনগণের দর্পণ হিসেবে যেন তাদের রোলস প্লে করতে পারে এই প্রত্যাশা করছি।